মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তামান্না, কেমন আছো? মিস আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যাক, ভালো থাকলেই ভালো, কারণ করোনার প্রকোপ কিন্তু আবার বেড়ে গিয়েছে। তোমরা নিউজ দেখতে পাচ্ছ হয়তো বা, আবার কিন্তু সংক্রমণের হার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ মিস, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু হয়েছে, তাই না? জি মিস। নিয়েছো? অ্যাসাইনমেন্ট কালেক্ট করেছো? জি মিস। আচ্ছা, অ্যাসাইনমেন্ট গুলো একটু কেয়ারফুলি সুন্দর করে করবা, সতর্কতার সাথে, কারণ যেহেতু করোনা, বুঝতেই পারছো যেটা বলছিলাম, যে করোনার প্রকোপ যেহেতু বেশি আর কি। তো তোমাদের অ্যাসাইনমেন্টের উপরে কিন্তু মানে বোর্ড থেকে অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে, মানে তোমাদের মূল্যায়ন প্রক্রিয়াটা কিন্তু অনেকটা অ্যাসাইনমেন্টের উপরে নির্ভর করবে। ঠিক আছে, যখন অ্যাসাইনমেন্ট করবা, সুন্দর করে বই পড়ে সঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা করবা, যাতে ভুল না হয়। মানে তুমি চিন্তা করবা যে তুমি পরীক্ষা দিচ্ছ, যখন অ্যাসাইনমেন্ট করছো তখন তুমি চিন্তা করবা যে তুমি পরীক্ষা দিচ্ছ আর কি। ঠিক আছে? আর এমনিতে করতে কোনো সমস্যা হলে বা কিছু হলে আহ, বিষয়ভিত্তিক যে টিচার আছে তার সাথে অবশ্যই কথা বলবা, যে মিস এখানে প্রবলেম হচ্ছে বা বুঝতে পারছি না। আসসালামু সময়, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সময় মতো কালেক্ট করবা, জমা দিবা, ডেট সুন্দর করে লিখবা, সাবজেক্ট, নিজের নাম, রোল, ক্লাস, ঠিক আছে, এগুলা অ্যাসাইনমেন্টের কভার পেজে খুব সুন্দর করে লিখবা। সব ইনস্ট্রাকশন দেওয়া আছে, তারপরও বলছি যে এই নাম, রোল, তোমার হচ্ছে সেকশন তো মিস নাই, আসসালামু একটা সেকশন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিভাগ, তারপরে তোমার অ্যাসাইনমেন্টের বিষয়, কত নাম্বার অ্যাসাইনমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। অ্যাসাইনমেন্টের একটা কভার পেজ থাকবে, সেই কভার পেজের উপরে কত নাম্বার অ্যাসাইনমেন্ট, তারপরে তোমার কোন বিষয়ের উপরে, তোমার নাম, রোল, ঠিক আছে, এইগুলা খুব সুন্দর করে ক্লিয়ারলি লিখবা। আর তোমাদের যদি মানে ফিনান্সিয়াল প্রবলেম না থাকে, অ্যাসাইনমেন্ট তোমার হচ্ছে অফসেট পেপারে করা ভালো। আর অফসেট পেপারে যদি না করো সমস্যা নেই, নর্মাল পেপারে করতে পারো। কিন্তু অফসেট পেপারে করলে কি হয়, এগুলো তো আমাদের অনেকদিন সংরক্ষণ রাখতে হবে, মানে বোর্ড থেকে নির্দেশ যে সংরক্ষণ করে রাখার জন্য। অফসেট পেপার সহজে নষ্ট হয় না, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, নর্মাল পেপার গুলো হচ্ছে নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এইটাই বলবো যে অ্যাসাইনমেন্ট গুলা সব সাবজেক্টে, শুধু ফিনান্সের জন্য বলছি না, সব সাবজেক্টের জন্যই বলছি, কেয়ারফুলি করবা, সময় মতো জমা দিবা। আর স্কুলে যাওয়ার সময় অবশ্যই সবাই মাস্ক পরে সুন্দর করে স্বাস্থ্যবিধি মেনে যাবা আর কি, এটা হলো বিষয়। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমরা গত ক্লাসে হচ্ছে তোমার আহ আমরা তো ব্যাংকের আসলে শ্রেণী বিভাগ করছিলাম, আমরা গত ক্লাসে গ্রুপ ব্যাংক পর্যন্ত পড়েছিলাম। গ্রুপ ব্যাংক, চেইন ব্যাংক, শাখা ব্যাংক, এগুলো আসলে আহ খুবই ইম্পর্টেন্ট, তোমার একদম এমবিএ পর্যন্ত লাগবে। তুমি যে ক্লাস 9-10 পড়ছো, একদম এমবিএ পর্যন্ত এগুলো তোমার কাজে লাগবে। ঠিক আছে? তো এই গেল গ্রুপ ব্যাংক বা এই এই জাতীয় কারো কোনো যদি মানে প্রবলেম থাকে তাহলে প্রশ্ন করতে পারো। আর আজকে এমনিতে আমাদের নতুন যেটা পড়া, যে আমরা ব্যাংকের কার্যভিত্তিক শ্রেণীবিভাগ পড়বো। কার্যভিত্তিক শ্রেণীবিভাগ মানে বোঝাচ্ছে যে একটা ব্যাংক, বিভিন্ন ধরনের তো ব্যাংক আছে, তো ব্যাংকগুলা কি কি কাজ করে, কোন ব্যাংকের কাজ কি, সেটাই এই কার্যভিত্তিক শ্রেণীবিভাগে আমরা জানবো। কোন ব্যাংক কি উদ্দেশ্যে গঠিত, কোন ব্যাংকের কাজ কি। আচ্ছা, তাহলে প্রথমেই আসি আমরা কেন্দ্রীয় ব্যাংক। ঠিক আছে, আমরা প্রত্যেকেই জানি যে আহ কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে, আচ্ছা কে যেন একজন আছে, আমি একটু জয়েন করিয়ে নিই। আমরা প্রত্যেকেই জানি যে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে একটা দেশের প্রধান ব্যাংক। ঠিক আছে, একটা দেশের প্রধান ব্যাংক। দেখো, সেই আমাদের দেশের যত ব্যাংক আছে সব ব্যাংক নিয়ন্ত্রণ করছে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের যেই নীতি আলোকে ব্যাংকগুলো পরিচালিত হয়, এই জন্য দেখো বলেছি কেন্দ্রীয় ব্যাংক দেশের সব ব্যাংকের মুরব্বী, পরিচালক ও নিয়ন্ত্রক, গোটা ব্যাংকিং ব্যবস্থার প্রাণ কেন্দ্র। দুটা লাইন বলেছে, দুটা লাইন কিন্তু শুধু শুধু বলেনি, এগুলা থেকে অনুধাবনের প্রশ্ন হয়। কেন্দ্রীয় ব্যাংকের সকল ব্যাংকের প্রাণ কেন্দ্র ব্যাখ্যা করো, একটা অনুধাবন প্রশ্ন। ঠিক আছে, তো প্রাণ কেন্দ্র কেন? কারণ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে তার নীতি, তার রুলস, এগুলো দিয়ে হচ্ছে অন্যান্য ব্যাংকগুলোকে পরিচালনা করে। অন্যান্য ব্যাংকগুলো যখন আর্থিক সংকটে পড়ে তখন কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেয়, পরামর্শ নেয়। ঠিক আছে, তো এই সমস্ত কারণে যে প্রাণ কেন্দ্র মানে হচ্ছে অন্যান্য ব্যাংকে মানে বাঁচিয়ে রাখে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।
এই কারণেই বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের প্রাণ কেন্দ্র। বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক বা ব্র্যাকেটে দিয়েছে সেন্ট্রাল ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক ইংরেজি শব্দ, মুদ্রা বাজারকে সুসংগঠিত আকারে পরিচালিত করার উদ্দেশ্যে গঠিত। তাহলে আরেকটা অনুধাবনের প্রশ্ন হয়, কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের পরিচালক ব্যাখ্যা করো। ঠিক আছে, আমি কেন প্রতিটা প্রশ্ন বলছি, এই এক একটা লাইন থেকে এক একটা অনুধাবনের প্রশ্ন হয় সাধারণত। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের পরিচালক। মুদ্রা বাজার কি? এই যে দেখো, মুদ্রা বাজারে যেই বাজারে কি পরিমাণ লোন সরকার দিবে, কোন খাতে কি পরিমাণ লোন দিবে, লোনের সুদের হার কত হবে, এই সমস্ত কিছু মুদ্রা বাজারের অন্তর্ভুক্ত। তাহলে এই যে যেই জিনিসগুলো বললাম, যে কোন খাতে কি পরিমাণ লোন দিবে, কি পরিমাণ লোন বিদেশ থেকে আনবে, কি পরিমাণ লোন দেশের ব্যাংকগুলা দিবে, এই সমস্ত কিছু কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে। এই কারণেই বলা হয় কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের তোমার হচ্ছে পরিচালক। আমাদের আলাদা চ্যাপ্টারই আছে কেন্দ্রীয় ব্যাংক, তখন তো আমরা আরো জানবো। তো আপাতত এখানে একটু একটু জানি আর কি। সাধারণত মুদ্রার প্রচলন, অর্থ সরবরাহ তথা ঋণ নিয়ন্ত্রণে বিশেষ ক্ষমতা ও দায়িত্বে কেন্দ্রীয় ব্যাংক নিয়োজিত। মুদ্রার প্রচলন বুঝতেই পারছো, আমাদের যে মুদ্রাগুলো আছে, কাগজ যে মুদ্রাগুলো আছে আমাদের, তোমার হচ্ছে যে 10 থেকে শুরু করে তোমার 1000 টাকা পর্যন্ত যে নোট, সবগুলো নোট আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক যে বাংলাদেশ ব্যাংকের প্রচলন করা। দেখবা যে ব্যাংকের নোটের উপরে লেখা আছে বাংলাদেশ ব্যাংক। আমাদের নোটগুলো দুই ধরনের হয়, একটা হচ্ছে সরকারি নোট আর একটা হচ্ছে ব্যাংক নোট। সরকারি মুদ্রা আর ব্যাংক মুদ্রা, ঠিক আছে। তো ব্যাংক মুদ্রা কোনগুলো? আমাদের দেশের প্রেক্ষাপটে 10 থেকে শুরু করে 10 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত নোটগুলো হচ্ছে আমাদের ব্যাংক ব্যাংক বাংলাদেশ ব্যাংক ইস্যু করে, এগুলোর নাম হচ্ছে ব্যাংক নোট। আর 2, 5, 1 টাকা এগুলো হচ্ছে তোমার সরকারি মুদ্রা, এগুলো সরকারের ট্রেজারি বিভাগ তোমার হচ্ছে ইস্যু করে। তো এই যে যে তোমার এই ব্যাংক নোট গুলো আছে, এই নোটগুলোর প্রচলন কে করে? কেন্দ্রীয় ব্যাংক করে। শুধু ইস্যু করে তো বসে থাকে না, এই ব্যাংক নোটগুলো বিভিন্ন ব্যাংকের মাধ্যমে আমাদের সাধারণ লোকের কাছে এসে পৌঁছায়, সেটা প্রচলনের ব্যবস্থা করে দিচ্ছে কি কেন্দ্রীয় ব্যাংক। এখন বলতে পারি সরকারি নোট আর সরকারি আর কেন্দ্রীয় ব্যাংকে আলাদা। শোনো, কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক, এটা সরকারি ব্যাংক, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের আলাদা একটা সত্তা আছে, সে নিজস্ব একটা আইন এবং অধ্যাদেশ অনুযায়ী চলে। এই কারণে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রাও আলাদা আর সরকারি মুদ্রাও আলাদা। আমি তো বললামই, আমাদের দেশে 1 থেকে শুরু করে 5 টাকা হচ্ছে সরকারি, আর 10 থেকে 1000 হচ্ছে ব্যাংক। ব্যাংক নোট আমরা খুব সহজে চিনতে পারি, ব্যাংক নোটের উপরেই লেখা থাকে বাংলাদেশ ব্যাংক। ক্লাস শেষ হলে একটা নোট বের করে দেখো, 10 টাকার বা 20 টাকার, দেখবা যে উপরে লেখা আছে বাংলাদেশ ব্যাংক। আবার একটা 5 টাকার বা তোমার হচ্ছে 2 টাকার নোট বের করে দেখো, এখানে বাংলাদেশ ব্যাংক কথাটা লেখা নেই। ঠিক আছে, এটা হচ্ছে যে বাংলাদেশ সরকার লেখা আছে। তো আরো কিছু বিষয় আছে, নোট চিনে আরো কিছু বিষয় আছে। আসলে কলেজ তো বন্ধ, ক্লাস বন্ধ, মানে আমরা টাকা হাতে নিয়ে শিখতে পারলে আরো ভালো ছিল। এগুলো আমাদের পড়ার মধ্যে নাই, কিন্তু সবকিছুই আমরা পড়ার জন্য পড়বো না, কিছু জানার জন্য পড়বো। যেমন এখানে বলেছে মুদ্রার প্রচলন, এই জন্য আমি এটা বললাম যে কি কি মুদ্রাটা কেন্দ্রীয় ব্যাংক প্রচলন করে। তাহলে ব্যাংক নোট 10 থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত আমাদের দেশে কেন্দ্রীয় ব্যাংক প্রচলন করে। খুব সহজে আমরা ব্যাংক নোট চিনতে পারি, ব্যাংক নোটের উপরে বাংলাদেশ ব্যাংক কথাটা লেখা থাকে। এছাড়া চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, এই কথাটা লেখা থাকে। চাহিদা মাত্র ছোট করে ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। আরেকটা বিষয়, ব্যাংক নোটের উপরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে। ব্যাংক নোটের উপরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে। আর সরকারি নোটের উপরে বাংলাদেশের অর্থ সচিবের স্বাক্ষর থাকে। ওইখানে সরকারি নোটে স্বাক্ষর করছে সচিব, অর্থ সচিব, আর ব্যাংক নোটে স্বাক্ষর করছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তাহলে আমরা যদি একটা নোট হাতে নিয়ে দুটা যদি 3টা জিনিস দেখি, তাহলে বুঝতে পারবো যে ব্যাংক নোট আর সরকারি নোটের মধ্যে পার্থক্য কি। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখি যে ঋণ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা কেন্দ্রীয় ব্যাংকের নিয়োজিত। বাংলাদেশে বাংলাদেশ ব্যাংক, ইংল্যান্ডে ব্যাংক অফ ইংল্যান্ড, জাপানে ব্যাংক অফ জাপান কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কার্যরত আছে। তাহলে এই যে পরের প্রশ্নগুলো এমসিকিউর জন্য কাজে লাগবে। ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? ব্যাংক অফ ইংল্যান্ড, যে তোমার বইতে আছে, আসতে পারে। জাপানের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?
তোমার হচ্ছে ব্যাংক অফ জাপান। তো এগুলো আমরা পড়ে রাখবো। তাহলে কার্যভিত্তিক শ্রেণীবিভাগে আমরা দেখলাম প্রথমেই কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের কাজ অনেক দেখলাম। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা প্রচলন করে, অর্থ সরবরাহ করে, ঋণ নিয়ন্ত্রণ করে, অন্যান্য ব্যাংককে পরিচালনা করে, সকল ব্যাংকের পরিচালক এবং মুদ্রা বাজারের প্রাণ কেন্দ্র। ঠিক আছে, তার মানে কেন্দ্রীয় ব্যাংকের কাজগুলো আমরা একটু সংক্ষেপে জেনে নিলাম। এখন আসতেছি আমরা বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জন করা। বলেছে যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ এবং সেই আমানত হতে ঋণ প্রদানের কাজে প্রতিষ্ঠিত ব্যাংককে বাণিজ্যিক ব্যাংক, ব্র্যাকেটে আছে কমার্শিয়াল ব্যাংক বলা হয়। আচ্ছা, এখন দেখো বাণিজ্যিক ব্যাংক আর কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে কিন্তু বিস্তর তফাৎ আছে। কেন্দ্রীয় ব্যাংক দেখতেই পাচ্ছি মুদ্রা নিয়ন্ত্রণ করে, অন্যান্য ব্যাংককে নিয়ন্ত্রণ করে, তোমার বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ করে, অনেক কাজ করে। কিন্তু বাণিজ্যিক ব্যাংকের ধারণাটা সেই তুলনায় সংকীর্ণ। বাণিজ্য ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে তোমার মুনাফা অর্জন করা। কেন্দ্রীয় ব্যাংক একটা দেশে একটাই হয়। কেন্দ্র, একটা বৃত্তের কেন্দ্র যেমন একটা হয়, একটা দেশের কেন্দ্রীয় ব্যাংকও একটাই হয়। কেন্দ্রীয় ব্যাংক সরকারি ব্যাংক। সরকারের নির্দেশে অনুযায়ী বিশেষ আইন এবং অধ্যাদেশ বলে কেন্দ্রীয় ব্যাংক পরিচালিত হয়। বাণিজ্যিক ব্যাংক সরকারি, বেসরকারি, বিদেশি উভয় ধরনেরই হতে পারে। ঠিক আছে, বাণিজ্যিক ব্যাংক সরকারিও হতে পারে, বেসরকারিও হতে পারে, বিদেশিও হতে পারে, বা যৌথ মালিকানায়ও বাণিজ্যিক ব্যাংক হতে পারে। তো এখানে একটা বাণিজ্যিক ব্যাংকের উদাহরণ দিয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। তো অনেক, এটা উদাহরণটা দিয়ে খুব ভালো করেছে। কেন জানো, অনেক সময় আছে যে আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি, এটা এমসিকিউর প্রশ্ন। নিচে কতগুলো অপশন দেয়, ধরা ক নাম্বার দিল বাংলাদেশ ব্যাংক, তারপরে দিল ন্যাশনাল ব্যাংক, তারপরে দিল সোনালী ব্যাংক, তারপরে দিল রূপালী ব্যাংক। এমন অনেক গাধা আছে তোমার হচ্ছে এই ন্যাশনাল ব্যাংকের উপরে তোমার গোল্লা ভরাট করে ফেলবে। আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। তো ন্যাশনাল দেখে মনে করে কি ন্যাশনাল ব্যাংক হচ্ছে জাতীয় ব্যাংক, মানে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ন্যাশনাল একটা প্রাইভেট ব্যাংক, ন্যাশনাল কোনো সরকারি ব্যাংকও না, একটা ব্যক্তি মালিকানায় পরিচালনাধীন একটা বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হচ্ছে ন্যাশনাল ব্যাংক। এই জন্যই এই উদাহরণটা বই মতো দেওয়া, যাতে সবাই ভুল না করে। আচ্ছা, তাহলে বাণিজ্যিক ব্যাংক আমরা বুঝলাম যে ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে তোমার মুনাফা অর্জন করার উদ্দেশ্যে জনগণের সঞ্চিত অর্থ নিয়ে যে ব্যাংক ব্যবসা করে সেটাকে আমরা বলছি বাণিজ্যিক ব্যাংক। এরপর আসতেছি আমরা কৃষি ব্যাংক। নাম শুনি আমরা বুঝতে পারছি এটার কাজ। কৃষি ব্যাংকের নাম শুনে আমরা এর কাজ বুঝতে পারছি। দেখো, কৃষি ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে কৃষকগণকে বিভিন্ন মেয়াদে ঋণ প্রদান সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যে যে ব্যাংক কাজ করে তাকে ঋণ কৃষি ব্যাংক বলে। এটি একটি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। দেখো, এটা একটা এমসিকিউ প্রশ্ন হতে পারে, কৃষি ব্যাংক কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠান? এটা একটা বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, আমাদের কৃষি উন্নয়নে অনেকখানি নির্ভর করে বাংলাদেশ কৃষি ব্যাংকের দক্ষতার উপরে। আমরা প্রত্যেকেই জানি আমাদের মোট জনসংখ্যার ম্যাক্সিমাম পিপলই হচ্ছে তোমার কৃষি কাজের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। যেমন ধরো প্রত্যক্ষ কিভাবে, যেমন সরাসরি কৃষি কাজ করছে। আর পরোক্ষ মানে কি, ধরো আমাদের জমি আছে, আমাদের জমি আমরা চাষাবাদ করছি না, কিন্তু আমাদের জমি আমরা অন্যজনকে লিজ বা বর্গা বলো, এটাতে অন্যজনকে আমরা চাষাবাদ করতে দিয়েছি, বছর শেষে আমরা কিছু টাকা পাচ্ছি। তাহলে এটাও কিন্তু এক ধরনের মানে পরোক্ষ কৃষিকাজ। তাহলে আমাদের দেশে ম্যাক্সিমাম লোকে কিন্তু তোমার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষি কাজের উপরে নির্ভরশীল। তাহলে আমাদের এই কৃষি ব্যাংক যদি সঠিকভাবে কাজ করতে না পারে, তাহলে কিন্তু আমাদের কৃষি উন্নয়ন বা কৃষি তোমার যে কৃষকদের যে উন্নয়ন সেটা কখনোই সম্ভব হয় না। কৃষি ব্যাংক শুধুমাত্র কৃষি ক্ষেত্রে কৃষকদেরকে লোন দিয়ে থাকে, বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে। কৃষি নিয়ে এদের কাজ। তুমি আমি নর্মাল লোক যদি যে লোন চাই, আমাদেরকে লোন দিবে না, কিন্তু কৃষকরাই যাবে, কৃষকদের জন্য এই ব্যাংক কাজ করবে। তোমাদের বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে প্রশ্ন করবা, ঠিক আছে? যে মিস এটা একটু আবার বলেন বা এটা বুঝি নাই, প্রশ্ন করবা। কোনো কোশ্চেন থাকলে জানতে চাইবা, তাহলে হচ্ছে আমার কাছেও ভালো লাগবে, তোমাদের কাছেও পরে ভালো লাগবে। ঠিক আছে, ক্লাসে তো অনেক প্রশ্ন করো, মিস এটা বলেন, এটা আবার বলেন, এটা আবার বুঝান, বুঝি নাই।
অনলাইনে দেখি কোনো প্রশ্নই নেই, মানে সবাই সবকিছু বললেই বুঝে যাও। আচ্ছা, এখন আসতেছে 4 নাম্বারে শিল্প ব্যাংক। নাম দেখো, এগুলো নাম শুনে এগুলোর কাজ আমরা বুঝতে পারছি কাজ আসলে কি ধরনের হবে। দেশের শিল্প খাত উন্নয়নের লক্ষ্যে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে শিল্প ব্যাংক বলে। যন্ত্রপাতি সংগ্রহ, ভূমি ক্রয়, কারখানা নির্মাণ ইত্যাদির জন্য শিল্প ব্যাংক ঋণ প্রদান করে থাকে। বিডিবিএল, দেখো বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, বাংলাদেশের একটি এ ধরনের ব্যাংক। এখন আসি শিল্প ব্যাংক জিনিসটা কি। আমাদের দেশে যারা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে, ঠিক আছে, তাদের কিন্তু বড় অঙ্কের টাকা লোন লাগে। যেমন ধরো তুমি একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি দিয়েছো, সেখানে তোমার হচ্ছে যে কয়েকটা মেশিন কিনা লাগবে, এই শিল্প ব্যাংক তোমাকে যন্ত্রপাতি সংগ্রহ করতে লোন দেবে। অথবা তুমি ফ্যাক্টরি করতে চাও, ফ্যাক্টরির জন্য তোমার জমি বা ভূমি কেনা লাগবে, জমি বা ভূমি কেনার জন্য তোমাকে লোন দিবে। কারখানা নির্মাণের জন্য তোমাকে লোন দিবে, ঠিক আছে। তো এই শিল্প খাতকে উন্নয়নের জন্য যে ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে সেটাকে আমরা বলছি শিল্প ব্যাংক। মানে শিল্প কি, যে সমস্ত ব্যবসায়ীরা আসলে বড় বড় প্রতিষ্ঠান, যেমন ধরো এই যে গার্মেন্টস, ওষুধ ফ্যাক্টরি, সিমেন্ট ফ্যাক্টরি, বা রড রড ফ্যাক্টরি, কত ধরনের ব্যবসায়ী তো আছে, তাই না। এই ধরনের ইন্ডাস্ট্রিতে তোমার লোনের যখন প্রয়োজন হয় তখন যে ব্যাংকটা লোন দিয়ে সাহায্য করে সেটাকে আমরা বলছি শিল্প ব্যাংক। তো আমাদের দেশে একটা শিল্প ব্যাংকের নাম দিয়ে দিয়েছে, নামটা আমরা মুখস্থ করব, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, সংক্ষেপে হচ্ছে বিডিবিএল। তাহলে এই গেল হচ্ছে আমাদের শিল্প ব্যাংক। আচ্ছা, এখন এই যে 1 থেকে শুরু করে 4 পর্যন্ত পড়লাম আমরা। প্রথমে পড়েছি কেন্দ্রীয় ব্যাংক, তারপরে বাণিজ্যিক ব্যাংক, কৃষি ব্যাংক, শিল্প ব্যাংক। দেখো তো এই 4টার মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, আমি তো অ্যাটেন্ডেন্সটা নিব, ঠিক আছে, তোমাদের অনেকক্ষণ হয়ে গিয়েছে, তো অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি, তোমরা একটু প্রবলেমটা দেখতে থাকো। দেখি কে কে আছো। মারিয়া রহমান, না, রোল 4। এরপরে আছো নূরজাহান, রোল 35। রায়তা, রোল 6। সুমাইয়া, রোল 16। এরপরে আছো তামান্না, রোল 32। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স নিয়েছি, 5 জন আছো। এখন বলো, তোমাদের 5 জনের তো কোনো সমস্যা নাই, তাহলে যেহেতু বলছো না, তাহলে আমরা 5 নাম্বারটাতে চলে যাচ্ছি, বিনিময় ব্যাংক। আচ্ছা, বিনিময় ব্যাংক জিনিসটা কি। আমাদের এখন যেহেতু তোমার বিশ্বায়নের যুগ, গ্লোবালাইজেশনের এই যুগে, আমাদের আর একটা দেশের মধ্যে আমাদের বিনিময়টা সীমাবদ্ধ নাই। আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড দেশের মধ্যে আর সীমিত নাই, আমরা দেশ এবং দেশের বাইরে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড আসলে চলে গিয়েছে। তাহলে এখন যেহেতু আমাদের দেশের বাইরে যাওয়া লাগবে, তাহলে দেশের বাইরের জন্য আমাদের তোমার অবশ্যই মুদ্রা বিনিময়ের একটা প্রয়োজন পড়বে। মানে হচ্ছে আমি যদি ধরো টাকা নিয়ে যাই, তাহলে আমি বাইরে কিছু করতে পারবো না। তাহলে এই যে বিনিময় ব্যাংক, এই বিনিময় ব্যাংক মূলত তোমার এই মুদ্রা বিনিময় আর রপ্তানি এই ধরনের কাজেই হচ্ছে তোমার এই ব্যাংক সাহায্য করছে। রপ্তানি কিরকম, আমরা তো রপ্তানি সবাই জানি। ধরো আমরা একটা শব্দ শুনতে পাচ্ছ তোমরা, আমার বিল্ডিং এর কাজ হচ্ছে, ঠিক আছে, পুরো ছাদে কাজ হচ্ছে, তো এই কারণে এই শব্দটা হচ্ছে আর কি। তো তোমাদের অসুবিধার জন্য দুঃখিত, আসলে কিছু করার নাই। তো যেটা বলছি যে বিনিময় ব্যাংক হচ্ছে কাজ করে হচ্ছে মুদ্রা বিনিময় আর রপ্তানির ক্ষেত্রে। বৈদেশিক যারা বাণিজ্য করে, আমাদের দেশে ব্যবসায়ী যারা আছে, এই রপ্তানি এবং আমদানির ক্ষেত্রে বিনিময় ব্যাংক কাজ করে। এছাড়া মুদ্রা বিনিময়ে কাজ করে। মুদ্রা বিনিময় কি, যখনই আমরা বৈদেশিক লেনদেন করতে যাব, দেখো বই তো সুন্দর করে এটা দিয়ে দিয়েছে, এটা সোজাই আছে, বৈদেশিক লেনদেন নিষ্পত্তি ও বৈদেশিক মুদ্রা বিনিময়ের জন্য যে ব্যাংক কাজ করে বা যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে বিনিময় ব্যাংক বলে। বৈদেশিক মুদ্রা বিনিময় রপ্তানি এই ব্যাংকের কাজ। এখন আসো, আমাদের দেশে আলাদা করে কোনো বিনিময় ব্যাংক নাই,
ঠিক আছে? আমাদের দেশে আলাদা করে বিনিময় ব্যাংক নামক কোনো ব্যাংক নাই। আমাদের দেশে যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে সেই বাণিজ্যিক ব্যাংকগুলাই এই বিনিময় ব্যাংকের কাজ করে থাকে। মানে বাণিজ্যিক ব্যাংকে যেই আমরা আমদানি রপ্তানি কাজগুলো করতে পারবো, প্লাস হচ্ছে তোমার এই যে টাকাটাকে যে রূপান্তর, ধরো কেউ হজ করতে গেল, সে টাকা চেঞ্জ করে সে সৌদি আরবে দিনার বা তোমার হচ্ছে ইউরো বা তোমার ডলার নিয়ে গেল, কারণ বৈদেশিক মুদ্রা নিয়ে তো বাইরে যেতে হবে। এই বিনিময়ের কাজগুলো আমাদের দেশে বাণিজ্যিক ব্যাংক করে থাকে। আমাদের দেশে বিনিময় ব্যাংক নামে কোনো আলাদা ব্যাংক, বিনিময় ব্যাংক নাই। আচ্ছা, এখন আসি যে আমরা বিনিয়োগ ব্যাংক। বিনিয়োগ ব্যাংক হচ্ছে তোমার এরকম একটা ব্যাংক, যে ব্যাংকটা তোমার শেয়ার হোল্ডারদের তোমার বিনিময়ের জন্য হচ্ছে তোমার শেয়ার বা তোমার হচ্ছে বন্ড বা ডিবেঞ্চার বা এই ধরনের যে ফিনান্সিয়াল সম্পত্তিগুলো আছে, এই সম্পত্তিগুলো ক্রয় বিক্রয়ে সাহায্য করে থাকে, ঋণ দিয়ে থাকে। ঠিক আছে, আমরা ভেতরে পড়লে আরো বুঝতে পারবো। বিনিয়োগ ব্যাংক মানে ইংরেজিতে বললে ইনভেস্টমেন্ট ব্যাংক। বিনিয়োগ ব্যাংক নবগঠিত শেয়ারের অবলেখক বা আন্ডাররাইটিং, শিল্প ব্যবসা বাণিজ্যের মধ্য ও দীর্ঘমেয়াদী ঋণ প্রদান, ব্রিজ ফাইন্যান্স, ডিবেঞ্চার ফাইন্যান্স সহ বিভিন্ন ধরনের পরামর্শ মূলক কার্যাবলী সম্পাদন করে থাকে। আমি বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। বিনিয়োগ ব্যাংক হচ্ছে যারা আমরা ইনভেস্টমেন্ট করতে চাই, বুঝছো, যারা হচ্ছে আমরা শেয়ার, বন্ড, ডিবেঞ্চার এগুলোর সাথে তো আমরা সবাই এখন পরিচিত। শেয়ার, বন্ড, ডিবেঞ্চার এগুলো যারা কিনতে চাই বা হচ্ছে বিক্রি করতে চাই, তাদেরকে সাহায্য করে হচ্ছে বিনিময় ব্যাংক, বিনিয়োগ ব্যাংক। তো অবলেখক কারা? যেই প্রতিষ্ঠান তোমার কমিশনের বিনিময়ে অন্য যে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি শেয়ার বিক্রি করে দেয়, তাকে বলা হয় অবলেখক। ধরো আমার হচ্ছে আমি একটা নতুন কোম্পানি দিয়েছি এবিসি লিমিটেড। এখন আমি শেয়ার বিক্রি করতে চাচ্ছি, কিন্তু আমার কাছে শেয়ার বিক্রি করা অত্যন্ত ঝামেলার কাজ মনে হচ্ছে, এবং আমি শেয়ার বিক্রি করার প্রসেসও জানি না, যেটা সত্য। তখন আমি কি করলাম, আমি এরকম একটা প্রতিষ্ঠানের কাছে গেলাম বা এরকম একটা ব্যক্তির কাছে গেলাম। ধরো আমি তোমাদের কাছে সুমাইয়ের কাছে গেলাম, সে অনেক ভালো শেয়ার বিক্রির প্রসেস জানে। ওকে আমি বললাম যে তুমি আমার কোম্পানির শেয়ার গুলো বিক্রি করে দাও, আমি তোমাকে বিনিময়ে প্রতিটা শেয়ারে 5% করে দিব, বা তোমাকে আমি 5,000 টাকা দিব, 10,000 টাকা দিব। তাহলে ওই হয়ে যাবে অবলেখক। মানে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান টাকার বা তোমার কমিশনের বিনিময়ে অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের শেয়ার বিক্রির দায়িত্ব নেয়, তাকে আমরা বলি অবলেখক বা আন্ডার রাইটার। তো এই আন্ডার রাইটিং বা অবলেখকের দায়িত্ব পালন করে হচ্ছে তোমার বিনিয়োগ ব্যাংক। ঠিক আছে, যে ব্যক্তি ধরো আমি বা তুমি আমরা শেয়ার ইস্যু করতে চাচ্ছি, কিন্তু আমরা ঝামেলা করতে চাচ্ছি না, তখন এই বিনিয়োগ ব্যাংকে যেয়ে আমরা টাকা দিয়ে আমাদের কাজটা করিয়ে নিতে পারবো। তাছাড়াও তোমার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মধ্য এবং দীর্ঘমেয়াদী লোন দিয়ে থাকে। ডিবেঞ্চারের ক্ষেত্রে তোমার ডিবেঞ্চার তোমরা প্রত্যেকে জানি, ব্রিজ ফাইন্যান্স, ডিবেঞ্চার এই ক্ষেত্রে হচ্ছে তোমার বিভিন্ন রকমের পরামর্শ এবং টাকা দিয়ে বা অর্থ দিয়ে সাহায্য করে থাকে। বাংলাদেশে একটা বিনিয়োগ ব্যাংক আছে, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, আইসিবি। বাংলাদেশে একটা বিনিয়োগ ব্যাংক আছে, নাম হচ্ছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, আইসিবি। তোমাদের জানার জন্য বলে রাখলাম, বইতে নাই। ঠিক আছে। আচ্ছা, এখন দেখি যে আমরা পরবর্তী ব্যাংকটার নাম হচ্ছে সঞ্চয়ী ব্যাংক। সঞ্চয়ী ব্যাংকে করে জনগণের অতিরিক্ত অর্থ তোমার হচ্ছে সঞ্চয় হিসেবে গ্রহণ, মুনাফা বা সুদ প্রদানের মাধ্যমে জনগণকে অধিক সঞ্চয় উৎসাহিত করে তোলাই এ ধরনের ব্যাংকের উদ্দেশ্য। যে কোনো সময় এ ধরনের ব্যাংক টাকা জমা এবং অর্থ উত্তোলনের সুযোগ বা অন্যান্য নিয়মে এই ব্যাংকের সঞ্চয় পরিচালিত হয়। আচ্ছা, সঞ্চয়ী ব্যাংক তো বুঝতেই পারছো, নাম শুনি। আমাদের দেশে আলাদা করে কোনো সঞ্চয়ী ব্যাংক নাই। আমাদের দেশে বাণিজ্যিক ব্যাংকগুলোই এক একটা সঞ্চয়ী ব্যাংক। আমাদের যে অতিরিক্ত অর্থটা আছে, সে অতিরিক্ত অর্থটা আমরা আসলে কোথায় জমা রাখি? ব্যাংকে রাখি। তাহলে ব্যাংকই হয়ে যে কোনো বাণিজ্যিক ব্যাংকে আসলে কি হয়ে গেল? সঞ্চয়ী ব্যাংক। তার বিনিময়ে আমাদেরকে কি প্রদান করে? সুদ বা মুনাফা। তাহলে দেখো সেই সঙ্গের সাথে মিলে যাচ্ছে যে জনগণের অতিরিক্ত অর্থ সঞ্চয় হিসেবে গ্রহণ ও মুনাফা বা সুদ প্রদানের মাধ্যমে জনগণকে অধিক সঞ্চয়ে উৎসাহিত করে তোলাই এই ব্যাংকের উদ্দেশ্য।
তাহলে আমরা কিন্তু প্রত্যেকে জানি যে আমরা যে টাকা জমাই তার বিনিময়ে আমরা কিছু মুনাফা পাই বা ইন্টারেস্ট পাই, সেজন্যই কিন্তু আমরা টাকা জমাই। তাহলে আমাদেরকে এই সঞ্চয়ী উদ্বুদ্ধ করে নিজেরা ব্যবসাও করছে, আবার জনগণকে সঞ্চয় উদ্বুদ্ধ করছে যে ব্যাংক, সেটাকে আমরা বলছি সঞ্চয়ী ব্যাংক। এই ব্যাংকে তোমার টাকা যে কোনো সময় টাকা জমা দেওয়া যায়, টাকা তোলাও যায়। আমরা প্রত্যেকেই জানি সঞ্চয়ী ব্যাংক, আমরা নর্মাল যে ব্যাংকিংটা করছি না সেটাই হচ্ছে সঞ্চয়ী ব্যাংক। তাহলে আমাদের দেশে আলাদা করে সঞ্চয়ী ব্যাংক নামক কোনো ব্যাংক নেই, এই নর্মাল বাণিজ্যিক ব্যাংকগুলাই সঞ্চয়ী ব্যাংকের হিসেবে কাজ করছে। এরপরে যাচ্ছি যে আমরা পরবর্তী ৮ নাম্বার যেটা, সেটা হচ্ছে বন্ধকি ব্যাংক। বন্ধকি ব্যাংক কি? এটা আসলে কি, আমরা যে শ্রেণী বিভাগ গুলো পড়ছি এখন আসলে আমরা ব্যাংকের কাজ দেখছি, কার্যভিত্তিক শ্রেণী বিভাগ দেখছি, মানে ব্যাংকের কোন কাজ অনুযায়ী ব্যাংকে কোন ধরনের ভাগে ভাগ করে ফেলেছে। তো আমাদের দেশে যে এই সব ধরনের ব্যাংক আলাদা আলাদা করে আছে এরকম নাই। আমাদের তো অর্থনীতিটা ছোট, শুধুমাত্র একটা সঞ্চয়ী ব্যাংক বা শুধুমাত্র একটা বন্ধকি ব্যাংক প্রতিষ্ঠা করে আমাদের দেশে মুনাফা অর্জন করা সম্ভব না। এজন্য কি করে, এজন্য বাণিজ্যিক ব্যাংকগুলাই তাদের মধ্যে সব ধরনের বৈশিষ্ট্য রেখে দেয়। তো এই জন্যই হচ্ছে, এটাই হচ্ছে তোমার বন্ধকি ব্যাংক, যেটা তোমার হচ্ছে আমাদের কাছে ভূমি বন্ধক রেখে কৃষি বা শিল্পের প্রয়োজনে দীর্ঘমেয়াদে যে ব্যাংক ঋণ দেয় তাকে বলা হয় বন্ধকি ব্যাংক। ভূমি মানে কি, ধরো তোমার একটা জমি আছে কোথাও ৩ কাঠা বা ৪ কাঠা, সেটা তুমি সেই জমির দলিলটা তুমি বন্ধক রাখলা, মানে জমিটা তুমি বন্ধক রাখলা, বন্ধক রেখে তুমি ধরো ৫ লক্ষ টাকা ঋণ নিয়ে আসলা ৫ বছরের জন্য বা ১০ বছরের জন্য। তাহলে এই যে ব্যাংকিং প্রক্রিয়াটা, এটাকে আমরা বলছি বন্ধকি ব্যাংক। তাহলে আমাদের দেশে আলাদা করে বন্ধকি ব্যাংক নামক কোনো ব্যাংক নাই, বাণিজ্যিক ব্যাংকগুলাই এই বন্ধকি ব্যাংকের কার্যক্রমটা করে থাকে। ঠিক আছে, এগুলো সবগুলোই খুব সোজা, শুধু নামগুলো মনে রাখতে হবে। এরপরে ৯ নম্বরে আসছি আমরা হচ্ছে পরিবহন ব্যাংক। প্রতিটার নাম শুনে কিন্তু আমরা কাজ বুঝতে পারছি। আমাদের দেশে যে পরিবহন শিল্প আছে, দেখো আমাদের পরিবহন শিল্পটা কিন্তু অনেক বড়, কত বাস, গাড়ি, ট্রাক, পিক আপ, তাই না, অনেক ধরনের। আমাদের ইকোনমি ছোট হতে পারে কিন্তু আমাদের জনসংখ্যা যেহেতু বেশি, এই জন্য আমাদের কিন্তু পরিবহনও বেশি। ঠিক আছে, তো এই পরিবহন শিল্পের উন্নয়নের লক্ষ্যে যে বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠা করা হয় তাকে বলা হচ্ছে পরিবহন ব্যাংক। এই ব্যাংক যানবাহন নির্মাণ, যন্ত্রাংশ আমদানি, আধুনিকরণ, খুচরা যন্ত্রপাতি ক্রয়ের জন্য ঋণ সরবরাহ করে থাকে। তাহলে এই যে ধরো ধরো বাসের জন্য কেউ ঋণ দিতে চাইলো, যে পরিবহন ব্যবসায়ী, ধরো সে একটা বাস কিনবে, সে বাস কেনার জন্য সে ঋণ নিতে পারে, বা তোমার হচ্ছে বাসে কোনো যন্ত্রাংশ পরিবর্তন করবে, বা ধরো লঞ্চ বা জাহাজ ব্যবসায়ী যে আছে, সে পুরো লঞ্চ বা জাহাজে এসি ফিট করবে, সেজন্য সে ঋণ নিতে পারে। মানে মোট কথা হচ্ছে পরিবহন সেক্টরে যে ধরনের সমস্যার জন্য ব্যাংক প্রতিষ্ঠিত হয় সেটাকে আমরা বলছি পরিবহন ব্যাংক। যে পরিবহন সেক্টরে সমস্যাগুলো সমাধানের জন্য যে ব্যাংকটা গঠিত হয়, সেটা হতে পারে যন্ত্রপাতি নির্মাণ বা যন্ত্রপাতি আমদানি, আধুনিকরণ, খুচরা যন্ত্রপাতি ক্রয়ের জন্য ঋণ ইত্যাদি। তাহলে আমাদের দেশে আলাদা করে কোনো পরিবহন ব্যাংক নাই, সেই একই কথা বারবার বলতে হচ্ছে। আমাদের দেশে আলাদা করে যে পরিবহন ব্যাংক নামক কোনো ব্যাংক নাই, আমাদের দেশের বাণিজ্যিক ব্যাংকগুলাই পরিবহন ব্যাংকের কার্যক্রমটা সম্পাদন করে থাকে। ঠিক আছে, ধরো সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক বা যে কোনো বাণিজ্যিক ব্যাংকে গেলে তুমি ধরো বাস নির্মাণ করতে চাও বা জাহাজ কিনতে চাও, এই ধরনের সুবিধাগুলো তুমি আমাদের দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো থেকেই পেয়ে ফেলবা। আলাদা করে আমাদের দেশে কোনো পরিবহন ব্যাংক নেই। এরপরে দেখো আমরা আসতেছি, আমাদের আসলে অনেকগুলো ব্যাংক, তো পড়তে পড়তে আসলে প্রত্যেকের মধ্যে একটা মনে হতে পারে একঘেয়েমি, বিরক্তি চলে আসতে পারে, কিন্তু কিছু তো আসলে করার নাই, কারণ আমরা যেহেতু ফিনান্স এন্ড ব্যাংকিং পড়ছি, আমাদের তো ব্যাংকের শ্রেণী বিভাগ বা কার্য বলি বা ব্যাংকের কাজ কি, এগুলো তো আমাদের জানা লাগবে, তাই না? তা না হলে তো আমাদের এটা পড়ে কোনো লাভ হচ্ছে না। তো আমাদের সিলেবাস যেহেতু ছোট হয়েছে, কাজে আমরা যে কটা চ্যাপ্টার আছে আমরা হচ্ছে সেই কটা চ্যাপ্টারের সবকিছু পড়ার চেষ্টা করব।
আর কেউ যদি মনে করে যে না আমার সব চ্যাপ্টার শেষ, সে চাইলে অন্য চ্যাপ্টার গুলো পড়তে পারো। সিলেবাস ছোট হয়েছে তাতে কি হচ্ছে, বই তো তোমার কাছে আছে। জ্ঞানের কোনো শেষ নেই, তুমি এখান থেকে পড়ে গেলে এটা তোমার জন্য ভালো। কলেজে নাহলে কলেজে গেলে তোমার বেসিকটা ক্লিয়ার হবে না, ঠিক আছে? তো যাই হোক, এখন আসতেছি আমরা ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক। 10 নাম্বার, ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক। নাম শুনে বুঝতে পারছি ক্ষুদ্র শিল্পের উদ্যোক্তাদের আহ উৎসাহিত করার লক্ষ্যে শিল্প উন্নয়ন ত্বরান্বিত করার জন্য ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক আর্থিক সহায়তা ও পরামর্শ প্রদান করে থাকে। ধরো যারা বাঁশ শিল্প, বেত শিল্প, তোমার ছোট ছোট চামড়া শিল্প বা হস্তশিল্প, এগুলো ক্ষুদ্র এবং কুটির শিল্প নিয়ে কাজ করছে, তাদেরকে কিন্তু তোমার সাহায্য দেওয়া, আর্থিক সাহায্য দেওয়া কিন্তু একটা অত্যন্ত বড় বিষয়। তো এই ক্ষুদ্র এবং কুটির শিল্পের উন্নয়নের জন্য যে ব্যাংকটা প্রতিষ্ঠিত করা হয়েছে সেটাকে বলা হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্প ব্যাংক। আমাদের দেশে একটা ক্ষুদ্র কুটির শিল্প ব্যাংক আছে, নাম হচ্ছে বেসিক ব্যাংক, ঠিক আছে? তো ওই ব্যাংকটাই যে শুধুমাত্র ক্ষুদ্র এবং কুটির শিল্পের লোন দিচ্ছে তা না, ওই ব্যাংক ছাড়াও অন্যান্য বাণিজ্যিক ব্যাংক যেমন সোনালী, রূপালী, অগ্রণী, পূবালী বা তোমার ইসলামী ব্যাংক, যে এই ধরনের ব্যাংকগুলো ক্ষুদ্র এবং কুটির শিল্পে লোন দিচ্ছে, ঠিক আছে? একটা স্পেশাল ব্যাংক তো আছেই, নাম বেসিক ব্যাংক নামে। এছাড়া অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলো ক্ষুদ্র এবং কুটির শিল্পে লোন দিয়ে এই শিল্পটাকে সহায়তা করছে এবং পরামর্শ প্রদান করছে। দেখো এই যে তোমার কার্যভিত্তিক শ্রেণী বিভাগের লাস্ট ওয়ান হচ্ছে আমদানি রপ্তানি ব্যাংক। আমদানি রপ্তানি ব্যাংক কি, নাম শুনে বুঝতে পারছি আমদানি এবং রপ্তানি বাণিজ্যে সহায়তা প্রদানের উদ্দেশ্যে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে আমদানি রপ্তানি ব্যাংক বলা হয়। মূলত আমদানির জন্য ঋণ সরবরাহ, প্রত্যয়পত্র বা এলসি সুবিধা, আমদানি তদারকি সহ বিভিন্ন উপদেশমূলক কাজ করে থাকে। আচ্ছা, আমদানি রপ্তানি ব্যাংক হচ্ছে তোমার এমন একটা ব্যাংক যে শুধু আমদানি রপ্তানিতে সাহায্য করছে, আমরা নাম শুনে বুঝতে পারছি। এখন আমদানি রপ্তানি কয়জন, যেমন ধরো তুমি বিদেশ থেকে কতগুলা লোশন এবং ক্রিম আমদানি করতে চাচ্ছ, তো লোশন এবং ক্রিম আমদানি করতে চাচ্ছ, এই জন্য তোমার ধরো 5 লক্ষ টাকা লাগবে। এখন তোমার এত টাকা নাই, তোমার কাছে 3 লক্ষ আছে, তাহলে বাকি 2 লক্ষ টাকা তুমি এই ব্যাংক থেকে ঋণ নিতে পারো। আবার হচ্ছে আমরা প্রত্যেকেই কিন্তু জানি যে এখন আমাদের যে বাণিজ্য গুলো হয় সেগুলো সব এলসির মাধ্যমে হয়ে থাকে। মানে কি, তুমি আগে এলসি ওপেন করে সেই এলসিটা বাইরে রপ্তানিকারককে পাঠাবা, রপ্তানিকারক তোমার এলসি দেখে দেন হচ্ছে সে পণ্য পাঠিয়ে দিবে। এখন আসলে এলসি তুমি কোথায় ওপেন করবে, এলসি তুমি ব্যাংকে যে ওপেন করবা। এলসি জিনিসটা কি, এলসি জিনিস হচ্ছে একটা অঙ্গীকার পত্র আমরা বলতে পারি, যেখানে আমদানিকারক রপ্তানিকারককে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা নির্দিষ্ট সময় পরে প্রদানের প্রতিজ্ঞা করে, ঠিক আছে? ধরো আমি আমদানিকারক, আমি তোমার কাছ থেকে লোশন আনতেছি, লোশনের দাম $5,000, আমি তোমাকে বলছে যে আমি এই $5,000 লোশনের মূল্য তোমাকে ডিসেম্বর মাসের 12 তারিখে দিব। এই যে তোমাকে আমি একটা অঙ্গীকার করলাম যে তোমাকে আমি ডিসেম্বর মাসের 12 তারিখে $5,000 দিব, এটা তো তুমি আমার কথা তো বিশ্বাস করবা না, তাই না? যে তোমাকে আমি অঙ্গীকার করলাম, কিন্তু যখন ওরা বলবে ঠিক আছে তুমি এই কথাটা ব্যাংকের মাধ্যমে আমাকে বলো, একটা এলসি ওপেন করে আনো, তখন আমি কি করব, ব্যাংকে যাব, ব্যাংকে যে আমি বলবো যে আমি এটা $5,000 এলসি খুলতে চাই। অবশ্যই ওই ব্যাংকে আমার আগে অ্যাকাউন্ট থাকতে হবে বা নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে। তখন আমি কি করব, এই ব্যাংকে তোমার $5,000 আমার অ্যাকাউন্টে থাকলে তো ভালো, না ওটা জমা দিয়ে আমি একটা এলসি ওপেন করবো। এলসি ওপেন মানে একটা কাগজ, মানে এই কাগজটা ব্যাংকে থেকে আমি নিব, দেন এই কাগজটা হচ্ছে আমি আমার রপ্তানিকারককে পাঠালে সেই এলসিটা দেখে আমাকে পণ্যটা পাঠাবে। তাহলে দেখো এটা আমি কেমন প্রক্রিয়াটা বললাম। এখন বৈদেশিক বাণিজ্য আসলে এলসি ছাড়া হয় না। যেই লোকটা বিদেশে বসে আছে সে তো আমাকে চেনে না, সে না চিনে সে $5,000 জিনিস সে আমাকে পাঠিয়ে দিবে? আবার আমিও তো তাকে চিনি না, সে যদি পণ্য না দেয় তাহলে আমি কি পণ্য হাতে না পেয়ে তাকে আমি $5,000 দিয়ে দিব? তাহলে কেউ কিন্তু কাউকে বিশ্বাস করে না।
না আমদানিকারক বিশ্বাস করতেছে না রপ্তানিকারক বিশ্বাস করতেছে। তাহলে এই অসুবিধাটা দূর করার জন্য ব্যাংক আগায় আসতেছে। ব্যাংক এরকম একটা প্রতিষ্ঠান যেটাকে সবাই বিশ্বাস করে। তো যখন একটা ব্যাংক এরকম অঙ্গীকার করে রপ্তানিকারককে যে না আমি অমুকের হয়ে আপনাকে $5,000 3 মাস পরে পরিশোধ করব, এটাই তো একটা এলসি। তাহলে এই যে এলসিটা তোমার ব্যাংক যখন এগিয়ে আসে তখন আমদানিকারকও খুশি হয় রপ্তানিকারকও খুশি হয়, এবং এই প্রক্রিয়ায় কিন্তু আমাদের যাবতীয় বৈদেশিক বাণিজ্যিক ব্যাংকগুলো হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই যে এত কিছু বলার কারণ হচ্ছে এই আমদানি রপ্তানি ব্যাংক এই এলসি ওপেনের একটা সুবিধা দেয় এবং আমদানি রপ্তানি তদারকি করে যে এবং উপদেশমূলক বিভিন্ন কাজ করে থাকে। উপদেশ কেন দেয় বলতো? কারণ ব্যাংকের যাবতীয় মুনাফা কিন্তু গ্রাহকদের সফলতার উপর ডিপেন্ড করে। গ্রাহকের থেকে লোন নিয়েছে বা এলসি ওপেন করেছে, এটা ভাঙাবে কবে, কি করবে কবে, সবকিছু কিন্তু গ্রাহকের অর্থনৈতিক কন্ডিশনের উপর নির্ভর করে। এই কারণে ব্যাংকগুলো সবসময় গ্রাহককে পরামর্শ দিয়ে থাকে কোন ব্যবসাটা ভালো হবে, কোনটা তার জন্য লাভজনক হবে, কোন দেশে রপ্তানি করা বা আমদানি করা তার জন্য লাভজনক হবে, এই কাজগুলো ব্যাংক করে থাকে। তবে যেই ব্যাংক আমদানি রপ্তানি বাণিজ্যে সহায়তা করে থাকে, আমদানি রপ্তানি বাণিজ্যে লোন দেয় বা ঋণ দেয়, এছাড়া এলসি ওপেনের সুবিধা দেয়, তাকে আমরা বলছি আমদানি রপ্তানি ব্যাংক। ঠিক আছে, তাকে আমরা বলছি হচ্ছে আমদানি রপ্তানি ব্যাংক। তাহলে এই গেল হচ্ছে আমাদের কার্যভিত্তিক শ্রেণীবিভাগ, যেখানে আমরা 11টা শ্রেণীবিভাগ পড়লাম। কার্যভিত্তিক শ্রেণীবিভাগ আরো অনেক হতে পারে, কিন্তু যেহেতু আমাদের বইতে 11টা আছে এবং এই 11টাই মূল, আমরা এই 11টাই পড়বো। দেখো এখানে একটা আহ কাজ দিয়েছে তোমাদের, তোমার এলাকায় বিভিন্ন কর্মজীবীদের পেশা কাজের ধরন বিবেচনা করে কে কোন ধরনের কাজে ব্যাংকের সহায়তা গ্রহণ করবে তার একটি তালিকা তৈরি করো। আচ্ছা, এখন তো করোনার মধ্যে এটা এলাকারটা সম্ভব না, তুমি তোমার পরিবারের মধ্যেই করতে পারো। দেখো তোমার পরিবারে কর্মজীবী যে আছে বা যে কজন আছে, কারো যদি বাবা মা দুজনেই চাকরি করে বা একজন চাকরি করে একজন ব্যবসা করে, তাহলে তাদের একটা ব্যাংক কোন ধরনের কাজে সহায়তা করতে পারে? ধরো তোমার বাবা যদি ব্যবসা করে, তোমার বাবাকে লোন ফ্যাসিলিটি দিয়ে তোমার বাবাকে সাহায্য করতে পারে। তোমার বাবাকে এলসি ওপেনের সুবিধা দিতে পারে ব্যাংক। তোমার বাবাকে বৈদেশিক মুদ্রা বিনিময়ে সহায়তা করতে পারে ব্যাংক, তাই না? অন্যদিকে তোমার মা ধরো নকশি কাঁথা সেলাই করে বা বাচ্চাদের পোশাক সেলাই করে, তোমার মা ক্ষুদ্র এবং কুটির শিল্প নিয়ে কাজ করছে, তাহলে তোমার মাকে কিন্তু ব্যাংক করতে পারে এই ক্ষুদ্র এবং কুটির শিল্পের জন্য লোন দিতে পারে, উন্নয়নের জন্য তোমাকে সহায়তা এবং পরামর্শ দিতে পারে। ঠিক আছে, তোমার বোন বা ভাই ধরো আহ একটা চাকরি করছে, একটা সরকারি চাকরি করছে, তাহলে তোমার বোন বা ভাইকে কোন ধরনের সহায়তা দিতে পারে? তাকে তার টাকা সঞ্চয়ের ব্যবস্থা করে একটা নির্দিষ্ট সুদ দিয়ে তাকে সহায়তা করতে পারে। তাহলে খেয়াল করে দেখো, আমাদের দূরে না গেলে আমরা আমাদের বাসার ভিতরে আমাদের মা বাবা ভাই বোনদের পেশা, তাদের কাজের ধর্ম অনুযায়ী কে কোন ধরনের সাহায্য ব্যাংক থেকে নিবে, এটা কিন্তু এখন আমরা ব্যাংকের যেহেতু কার্যাবলীটা মানে কর্মভিত্তিতে নির্ভর করেছে আমরা এখন বুঝতে পারবো। তাহলে এই কাজটা আমরা করতে পারি। এখন আজকে যেহেতু আর সময় বেশি নাই, অলরেডি সময় শেষ, তো ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা ব্যাংকের সংগঠন ভিত্তিক শ্রেণীবিভাগ করব। তোমরা কার্যভিত্তিক শ্রেণীবিভাগ গুলো বাসায় করে ফেলবা। কারো কোনো সমস্যা থাকলে বলবা, তোমরা কোনো সমস্যা বলো না, ঠিক আছে? তোমাদের ক্লাস নিয়ে না আসলে মজা পাই না, 40 মিনিট শুধু আমি একাই কথা বলে যাচ্ছি। তোমরা যদি পার্টিসিপেশন করো তাহলে আসলে ভালো লাগে, ঠিক আছে? তো আচ্ছা, তাহলে সবাই ভালো থেকো। ইনশাল্লাহ আমাদের সপ্তাহে একটা ক্লাস হয়, আমরা আগামী মঙ্গলবার দিন সবার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন কে ক্লাসে জয়েন করছে লাস্ট মোমেন্টে?